তৈরি হও কর্মফলের জন্য। কে কে বলছো? কেমন করে ঢুকলে আমার ঘরে? বিছানার চাদর আঁকড়ে বিড়ালের মতো নিঃশব্দে পেছোতে লাগলেন লোকেশ্বর। হাত বাড়িয়ে অ্যালার্মটা স্পর্শ করলেন তিনি। আর ঠিক সেই মুহূর্তে সারা শরীরে একটা তীক্ষ্ণ বেদনা অনুভূত হলো। শরীরটা একেবারে লাফিয়ে উঠল প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে। পর মুহূর্তে মাথাটা হেলে পড়ল একদিকে। পোস্টমর্টেম রিপোর্ট আসার পর জানা গেল বক্সির সন্দেহই ঠিক। স্বাভাবিক মৃত্যু নয়, এটা হত্যা। মৃত্যুর কারণ হাই ভোল্টেজ ইলেকট্রিক শক। আপনারা শুনছেন কাহিনী স্কোপ। প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি পুরনো বা সমকালীন সাহিত্যিকদের অনবদ্য কিছু গল্প। প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4টে। নিয়মিত ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। কর্মস্থল থেকে ফিরতি বাসে হোক বা ট্রেনে, কানে গুঁজে নিন ইয়ারফোন আর শুনতে থাকুন কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। কথায় আছে আমাদের মৃত্যুর পর ভগবান পাপ পুণ্যের বিচার করেন, অথচ প্রত্যেক দিন কত শত মানুষ জেনে শুনে পাপ করে চলেছে। তাদের কর্মফল মৃত্যুর পরে নয়, বরং তাদের কর্মই তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কাহিনী স্কোপে আজ আপনারা শুনবেন সুলেখিকা সমজা দাসের লেখা গল্প গেম প্ল্যান। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শুনতে থাকুন আমাদের আজকের গল্প। গল্পটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তাহলে শুনতে থাকুন আজকের গল্প, লেখিকা সমজা দাসের গেম প্ল্যান। মৃত্যু কোনো বিভীষিকা নয়। মৃত্যু মানে মুক্তি, মৃত্যু মানে শান্তি। জাগতিক সমস্ত পাপ থেকে নিজেকে মুক্ত করে ব্রহ্মের সঙ্গে সম্মিলন। 15x18 বিশাল ঘরটি সম্পূর্ণ অন্ধকারে ডুবে থাকায় লোকেশ্বর সিংহের মুখের ভাব দেখা যাচ্ছে না। মধ্যরাতের আগন্তুকের প্রবোধ বাক্যে তিনি স্বস্তি পেলেন বলে তো মনে হলো না। তবু ভীষণ সংযত কণ্ঠে তিনি বললেন, কে কে বলছো? কেমন করে ঢুকলে আমার ঘরে? আগন্তুকের কণ্ঠ নিঃসৃত যান্ত্রিক হাসি এবারে শোনা গেল। মুখে বলল, আমি ব্রহ্ম, আমার অগম্য কোনো স্থান নেই। এই ব্রহ্মাণ্ডের প্রতিটি অনুপরমাণুতে আমি আছি। নিজেকে আমার সঙ্গে মিলিয়ে দেবার সময় হয়েছে। তোমার এই জীবনের প্রয়োজন ফুরিয়েছে। এরপর তোমার থাকা না থাকা অর্থহীন। শুধু শুধু প্রারব্ধ কলুষিত হবে। লোকেশ্বর সিংহ ভয় পান না। এখন না হয় সিংহ প্রৌঢ় হয়েছেন, এক সময় তো তাগড়াই জোয়ান ছিলেন। সেই সময়গুলো ছিল স্বর্ণযুগ। পাপ পুণ্য খুব একটা দেখতে যাননি। সোজা বাঁকা সব ব্যবসাতেই দু হাতে বিপুল অর্থ রোজগার করে সম্পদের পাহাড় খাড়া করে দিয়েছিলেন। এই মোহনপুরের একচ্ছত্র সম্রাট তিনি। খুব দরিদ্র অবস্থা থেকে শুরু করে রাজত্ব গড়ে তুলেছেন তিনি। অথচ পুলিশ তাঁর টিকিট ডগা ছুঁতে পারেনি কখনো, কারণ তিনি প্রমাণ রেখে কাজ করতে পছন্দ করেন না। যেমন এই বিশাল প্রাসাদ সম বাড়ির কথাই ধরা যাক। এর সবই লোকেশ্বরের শ্বশুরের সম্পত্তি। দুর্জনে বলে সম্পত্তির লোভী বুড়োর ছোট মেয়েকে বিয়ে করেছিলেন লোকেশ্বর। বুড়োর বড় মেয়ে আগেই মরেছিল। বিয়ের 2 বছরের মাথায় বুড়ো শ্বশুর হার্ট অ্যাটাকে মারা গেলেন।
তার আরও বছরখানেক পরে রুগ্ন স্ত্রীও বাপের পদাঙ্ক অনুসরণ করল। কেউ কিচ্ছু জানতে পারল না। লোকেশ্বরের এক ভাই ছিল, সেও একদিন গায়েব হয়ে গেল। 60 ছুঁই ছুঁই বয়সেও নিজেকে সচল রেখেছেন তিনি। রোজ নিজের জিমে গা ঘামান নিয়ম করে, ওজন তোলেন। এ বাড়ির গেটে বন্দুকধারী দারোয়ান আছে, এছাড়া সুজা আছে। সুজা থাকতে এখানে বাইরের লোকের ঢোকা সহজ নয়। সবচেয়ে বড় কথা, সবার ওপর লোকেশ্বর সিংহ নিজে আছেন। সিংহ বুড়ো হলেও সে জঙ্গলের রাজা তো বটেই। এই মোহনপুরে তার প্রাসাদে ঢুকে তাকে হত্যা করার সাহস কারো হওয়ার কথা নয়। তৈরি হও কর্মফলের জন্য। একই রকম ধাতব স্বরে বলল অদৃশ্য আগন্তুক। অন্ধকারে নিজেকে টেনে দেওয়ালের দিকে সরে যেতে লাগলেন লোকেশ্বর। আর ফুটখানেক সরতে পারলেই হাতে এসে যাবে অ্যালার্ম বাটন। সারা ঘরে আলো জ্বলে উঠবে, সারা বাড়ির সমস্ত সিকিউরিটি মেজার্স অ্যাক্টিভেট হয়ে যাবে সেকেন্ডেরও ভগ্নাংশ সময়। বিছানার চাদর আঁকড়ে বিড়ালের মতো নিঃশব্দে পেছোতে লাগলেন লোকেশ্বর। হাত বাড়িয়ে অ্যালার্মটা স্পর্শ করলেন তিনি। আর ঠিক সেই মুহূর্তে সারা শরীরে একটা তীক্ষ্ণ বেদনা অনুভূত হলো। শরীরটা একেবারে লাফিয়ে উঠল প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে। পর মুহূর্তে মাথাটা হেলে পড়ল একদিকে। ভবানী বক্সী মোহনপুর থানার ইনচার্জ। বয়স 55 পেরিয়েছে, তাও মাস আষ্টেক আগে। কলে বড় বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে। কোমরের বেড় না হলেও 38। হাঁটতে চলতে কষ্ট হয়, অবশ্য তার দোষ নয়। আজ থেকে 6 বছর আগে যখন মোহনপুরে এসেছিলেন, তখন বয়স অর্ধশতকের কাছাকাছি হলেও রক্তে তেজ ছিল, কাজ করার ইচ্ছে ছিল। তারপর এতগুলো বছর কেটে গেল চেয়ারে বসে বসে। স্ত্রী পুত্র বা পরিবারের বালাই নেই, তাই ঘরের টানও নেই, থানাতেও করার মতো কাজ নেই। এখানে এসেই জেনেছেন এই মোহনপুরে লোকেশ্বর সিংহের ইচ্ছা ছাড়া গাছের পাতাটাও নড়ে না। তিনি বুঝেছেন যে থানায় বসে মাসে মাসে বেতন নেওয়া ছাড়া তার বিশেষ কোনো কাজ করতে হবে না। সপ্তাহে 12 লোকেশ্বরের প্রাসাদে গিয়ে হাজিরা দিতে হয়। কখনো কখনো সন্ধ্যার পর লোকেশ্বরের মদের আড্ডায় সঙ্গ দিতে হয়। লোকেশ্বরের কিছু জানানোর থাকলে জানিয়ে দেন, ব্যাস। কাজ বলতে এটুকু বাদ দিলে এই মোহনপুর থানা, পুলিশ, আইন, আদালত সবই লোকেশ্বর সিংহ। ভারতবর্ষের গণতন্ত্রের আওতায় থেকেও মোহনপুরের মাটিতে নিজের রাজতন্ত্র চালাচ্ছিলেন লোকেশ্বর সিংহ। অথচ সেই অমিত পরাক্রমশালী ব্যক্তিটি এই মুহূর্তে পার্থিব সমস্ত আইন আদালতের ইখতিয়ারের বাইরে পৌঁছে কেমন চুপচাপ বসে আছে ভবানী বক্সের সামনে, যার অঙ্গুলি লেহন ছাড়া এই মোহনপুরে একটা পাতা অবধি নড়ত না। তার নিজেরই আজ আঙুল নাড়ানোর ক্ষমতা নেই। বডি প্রথম কে দেখেছিল? লম্বা চওড়া চেহারার এক মুস্কো মতো জোয়ান এগিয়ে এলো। বয়স 50-এর আশেপাশে। একে চেনেন বক্সী। এর নাম সুজা খান, লোকেশ্বরের ডান হাত। স্বভাবে হাড় বজ্জাত লোক। হেন পাপ এই দুনিয়ায় নেই যা সুজা খান করতে পারে না। সদ্য যুবক সুজাকে লোকেশ্বর নাকি গোরখপুরের কাছে এক প্রত্যন্ত গ্রাম থেকে তুলে এনেছিল। তারপর ধীরে ধীরে কেমন করে লোকেশ্বরের রাজত্বে দ্বিতীয় মাথা হয়ে দাঁড়ালো সুজা, সে অবশ্য অনেক বড় গল্প। এই কাহিনীর সঙ্গে সেসব গল্পের আপাতত কোনো সম্পর্ক চোখে পড়ছে না। লোকেশ্বর বিপত্নিক এবং নিঃসন্তানও বটে।
দুই অপদার্থ ভাইপো, এক দুঃসম্পর্কের বোন কামিনী আর এক শ্যালিকা কন্যা ছাড়া তার আত্মীয় বলতে আর কেউই নেই। সুতরাং তার মৃত্যুতে সুজা খানের লাভ বই ক্ষতি হবে না। আমি দেখেছিলাম বডি। সকালে দরজা খুলছিলেন না সাহেব। চাকর হারেরাম আমাকে খবর দেয়। ডাকাডাকি করে সাড়া না পেয়ে আমি বাইরের অ্যাক্সেস কি দিয়ে দরজা খুলি। তখনই দেখি এই অবস্থা। ওই অ্যাক্সেস কি ছাড়া অন্য কোনোভাবে ভেতরে ঢোকার কি উপায় আছে? আছে, কিন্তু সেটা দিয়ে সাহেব ছাড়া আর কারুর পক্ষে দরজা খোলা সম্ভব নয়। বাইরে দেখুন লক আছে, যেটা শুধু সাহেবের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খোলে। সাহেব ঘরেই ঘুমোচ্ছিলেন, সুতরাং বাইরে থেকে কেউ কিভাবে দরজা খুলে ভেতরে ঢুকবে? এই বাড়িতে কম বেশি চাকর বাকর ব্যবসার লোকজন মিলিয়ে মোটামুটি 40 লোক তো বাস করেই। এছাড়া সারাদিনে প্রচুর লোকের আসা যাওয়া লেগেই থাকে। লোকেশ্বর সিংহকে খুন করতে চাওয়ার মতো লোকের অভাব নেই, কিন্তু এদের মধ্যে সুযোগ কার কাছে ছিল সেটাই খুঁজে বের করা দরকার। তার জন্য সবার আগে জানা দরকার খুনটা কিভাবে হয়েছে। স্বাভাবিক মৃত্যু যে নয় তা তো লাশ দেখেই মালুম হচ্ছে। শরীর কালচে বর্ণ ধারণ করেছে। এতদিন পুলিশে চাকরি করে চুল পাকিয়েছেন বক্সি, বাকিটা সুরথাল হলে বোঝা যাবে। আমি বাড়ির লোকেদের সঙ্গে কথা বলতে চাই। আর হ্যাঁ, এ বাড়িতে গত কয়েকদিন বাইরে থেকে কেউ এসেছে? সুজা খান কিছু একটা ভেবে নিয়ে বলল, হ্যাঁ, গুরুদেব এসেছেন। গুরুদেব? ভ্রু কুচকে জিজ্ঞাসা করলেন বক্সি। সুজা খানেরও ভুঁড়ুতে ভাঁজ পড়ল। মুখের ভাব দেখে মনে হলো এই গুরুদেবের আগমনে সে বিশেষ খুশি নয়। মুখে বলল, সাহেবের গুরুদেব স্বামী বেদানন্দ। হরিদ্বারে আশ্রম আছে। তা আশ্রম ছেড়ে এখানে যে? মুখে কিছু না বলে বিরক্ত মুখে কাঁধ ঝাঁকালো সুজা। কবে এসেছেন গুরুদেব? 6 দিন হলো। কদিনের জন্য এসেছেন? ততোধিক বিরক্ত মুখে উত্তর দিল সুজা। জানি না কবে যাবে, আমি জানতে চাইনি। তবে তবে সুজা গলা নামিয়ে বলল, গত পরশু রাতে সাহেবের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল গুরুদেবের। সাহেব তখন ওনাকে চলে যেতে বলেছিলেন। সে কি? কেন? তা আমি কেমন করে জানবো বলুন? আমি জিজ্ঞাসা করিনি। তবে সাহেব গুরুদেবের উপর গত 2 দিন ধরে খুব বিরক্ত ছিলেন। আপনি এই স্বামী বেদানন্দকে আগে থেকে চিনতেন? না, চিনতাম না। বেশ বোঝা যাচ্ছে যে এই ভুঁইফোড় গুরুদেবের হঠাৎ উড়ে এসে জুড়ে বসাটা মোটেই পছন্দ করছে না সুজা। কাহিনী স্কোপে আজ আপনারা শুনছেন সুলেখিকা সমজা দাসের লেখা গল্প গেম প্ল্যান। কেমন লাগছে গল্পটি কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শুনতে থাকুন গল্পের পরবর্তী অংশ। বেশ বোঝা যাচ্ছে যে এই ভুঁইফোড় গুরুদেবের হঠাৎ উড়ে এসে জুড়ে বসাটা মোটেই পছন্দ করছে না সুজা। মৃতদেহের দিকে এগিয়ে গেলেন বক্সি। দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন লোকেশ্বর। মাথাটা একদিকে ঝুলে পড়েছে, ডান হাতটা পাশেই রাখা, হাতের পাশেই লাল রঙের অ্যালার্ম সুইচ। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। হয়তো শেষ মুহূর্তে বাঁচার জন্য অ্যালার্ম সুইচ টিপতে চেষ্টা করেছিলেন। মৃত্যু যে কখন কোথা দিয়ে আসবে কেউ কি বলতে পারে? বলতে পারে না। না হলে সিংহের গুহাতেও কি আততায়ী প্রবেশ করে? লোকেশ্বরের 2 ভাইপো চন্দন সিংহ আর মদন সিংহ দুজনেই যমজ। বয়স 24-25 হবে। দুজনেই অকর্মার ধারী। কাকার টাকার খনির দিকে চোখ রেখে পড়ে থাকা আর চব্য-চোষ্য খেয়ে ষাঁড়ের মতো মোটা হওয়া ছাড়া তাদের জীবনের আর কোনো উদ্দেশ্য কোনো দিনই ছিল না।
কাকার মৃত্যুতে দুজনের একজনকেও বিন্দুমাত্র শোকগ্রস্ত বলে মনে হলো না। অভিনয়টা দুজনের কেউই তেমন ভালো পারে না। লোকেশ্বরের দূর সম্পর্কের বোন কামিনীর বয়স 45-এর আশেপাশে হবে। লোকেশ্বরের সঙ্গে তার সম্পর্কটা যে ঠিক কতটা দূরের তা বোধহয় সে নিজেও জানে না। এই বয়সেও শরীরের বাঁধনি, চকিত চাহনি, চমক ঠমক দিয়ে পুরুষের বুকে আগুন জ্বালতে পারে অবলীলায়। তবে আজ কামিনীকে সত্যি শোকার্ত বলে মনে হলো। কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। বক্সিকে দেখেই ছুটে এসে তার পায়ে কেঁদে পড়ল। এখন আমার কি হবে? বক্সি ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলেন, কি হবে মানে? আপনি কিছু জানেন কে মারতে পারে লোকেশ্বর বাবুকে? ঝংকার দিয়ে উঠল কামিনী। আমি কি জানি? যার যাওয়ার সে তো চলে গেল, আমার সব বনেশ করে দিয়ে গেল। এখন এই চন্দন মদন আমাকে এই বাড়িতে থাকতে দেবে না বলছে। আবার কেঁদে উঠল কামিনী। বক্সি এতক্ষণে বুঝলেন তার গভীর শোকের আসল কারণটা কি। কাকার মৃত্যুর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই ভাইপোরা কাল নেমির লঙ্কা ভাগ শুরু করে দিয়েছে। এই যে কামিনী এতদিন বাড়ির আদুরে পোষা বেড়ালনির মতো লোকেশ্বরের প্রাসাদের শোভা বাড়াচ্ছিল, সিংহ মশাইয়ের মৃত্যুর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই তার চকিত চপল নবকুরঙ্গ অন্তর্হিত হয়ে চিরন্তন ফ্যাচ বাণী শ্রুতিগোচর হচ্ছে। ভালো ভালো। তবে শ্যামলী মানে লোকেশ্বরের শ্যালিকার অনাথা কন্যাটিকে সত্যিই শোকার্ত বলে মনে হলো। এই মেয়েটিকে এই বাড়িতে বক্সি আগেও দেখেছেন। এ প্রাসাদে মেয়েটির সমাদর সামান্য গৃহ পরিচারিকার চেয়েও ন্যূন, সেটাও ভালো মতোই জানেন তিনি। লোকেশ্বরের স্ত্রী কল্যাণী দেবী নিজের মৃতা দিদির কন্যাটিকে বুকে আগলে রেখেছিলেন যতদিন বেঁচেছিলেন। শ্যামলীর বয়স এখন 30-এর আশেপাশে। এই বিশাল প্রাসাদের এক কোণে ভীরু রোগা এই মেয়েটি নিজের মতো করে বেঁচে থেকেছে। কামিনী ওকে পছন্দ করে না সেটা লক্ষ্য করেছে বক্সি। এতদিন কামিনীর রোয়াব ছিল। আজ লোকেশ্বরের মৃত্যুতে দুজনে এক সমতলে নেমে এসেছে। তাতে শ্যামলীর প্রতি ঘৃণা কামিনীর বেড়েছি বই কমেনি। বক্সি শ্যামলীর কাছে জানতে চেয়েছিল সে কাউকে সন্দেহ করে কিনা। শ্যামলী উত্তর দেবে কি? তার কান্নাই যে থামছে না। কাঁদতে কাঁদতে যা বলল তার মর্ম। গতকাল রাতে খাওয়া দাওয়ার পর একটু তাড়াতাড়ি শুতে চলে গিয়েছিল সে। এমনিতে গৃহস্থালির কাজকর্ম সারতে সারতে রোজই রাত হয়, কিন্তু গতকাল কোনো অজ্ঞাত কারণে সে একটু অসুস্থ বোধ করছিল। তাই পরের দিন ভোরে উঠে বাকি কাজ সারবে মনে করে ঘুমোতে চলে গিয়েছিল। রাতে কিছুই টের পায়নি। কাউকে সে সন্দেহও করে না, আর কেনই বা করবে? মেসোমশাই সজ্জন মানুষ, তাঁকে কে খুন করবে? পোস্টমর্টেম রিপোর্ট আসার পর জানা গেল বক্সির সন্দেহই ঠিক। স্বাভাবিক মৃত্যু নয়, এটা হত্যা। মৃত্যুর কারণ হাই ভোল্টেজ ইলেকট্রিক শক। রিপোর্টটা পড়ে বক্সির চোখের সামনে ভেসে উঠল লাল রঙের অ্যালার্ম সুইচটা। রিপোর্টটা পেয়ে কনস্টেবল গদাধরকে বললেন বক্সি, চলো একবার সিংহের গুহায় ঢু মেরে আসা যাক। গদাধর পাত্র এই মোহনপুরের স্থানীয় লোক। বয়স ভবানী বক্সিরই কাছাকাছি। পদমর্যাদা আলাদা হলেও একই থানায় দীর্ঘদিন কাজ করার ফলে বেশ একটা সখ্য গড়ে উঠেছে দুজনের মধ্যে। গাড়িতে বসে গদাধর জিজ্ঞাসা করল, লোকেশ্বর সিংহকে যেই মেরে থাকুক স্যার, সে সাধারণ লোক নয়। এমনিতেই লোকেশ্বরের শত্রুর অভাব নেই, কিন্তু এত দিনেও যে কেউ এসব খুনটুন করার চেষ্টা করেনি, তার কারণ লোকেশ্বরকে মারতে গেলে নিজেরই ছবি হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সেটাই তো ভাবছি, খুনটা করলো কে? স্যার, সাধারণ ইলেকট্রিক শকে
লোকেশ্বর সিংহের মতো একজন লম্বা চওড়া মানুষ মরে যাওয়া কতটা স্বাভাবিক? স্বাভাবিক নয় মোটেই। সাধারণ এসি কারেন্ট যা ইলেকট্রিসিটি অফিসে আমাদের বাড়িতে পাঠায় তা বড় জোর ধাক্কা মারতে পারে, কিন্তু মৃত্যু বড় সড়ো ফল্ট না হলে না। মাথা নাড়লেন বক্সি। তাহলে তাহলে আর কি, ওই সুইচের সঙ্গে কিছু করা হয়েছে, কারেন্টের তীব্রতা বাড়ানো হয়েছে, কিছু তো একটা করা হয়েছে, না হলে ওভাবে মরা স্বাভাবিক নয়। পোস্টমর্টম রিপোর্ট অনুসারে লোকেশ্বরের হাত, কাঁধ, বুকের বাঁ দিকের গলা কোষ পুড়ে গেছিল, কিন্তু চিন্তাটা হলো কাজটা করলো কে আর কিভাবেই বা করলো। সুজা খানের মতে ওই ঘরের অ্যাক্সেস একমাত্র লোকেশ্বর আর সুজার কাছে থাকতো। কিন্তু স্যার, ঘর পরিষ্কার করতে চাকর বাকরদের কেউ না কেউ নিশ্চয়ই ঢুকতো। তাছাড়া সুজাও খুনটা করতে পারে। লোকেশ্বর সিংহের অবর্তমানে এই রাজত্বের সর্বেসর্বা হয়ে উঠতে সুজার আটকাচ্ছে না। চন্দন আর মদনকে কবজা করতে ওর অসুবিধা হওয়ার কথা না। চিন্তিত মুখে ভবানী বললেন, কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়, ওই চন্দন ও মদনও নয়, দুটোই আদতে পাজির পা ঝাড়া। যাই হোক, ওই উড়ে এসে জুড়ে বসা গুরুদেবের সঙ্গে একটু মোলাকাত করা দরকার, লোকটা সন্দেহজনক। গুরুদেবের চেহারা দেখে বয়স বোঝা মুশকিল। ছোটখাটো রোগা চেহারা, চুল দাঁড়ি তামাটে, চোখের দৃষ্টি ধূর্ত। ঘরে ঢুকে পুলিশ দেখে দুবার বোম বোম করে ধ্যানস্থ হয়ে গেলেন। বক্সি ইশারা করতে গদাধর গিয়ে গুরুদেবের গা ঘেঁষে দাঁড়ালো। ফিস ফিস করে বলল, লাভ হবে না গুরুদেব, স্যার হেব্বি ভেঁটিয়ে লোক, বোবা লোকেরও মুখ খুলিয়ে দিতে ছাড়ে। গুরুদেব এবার চোখ পিটপিট করে তাকালেন, গলাটা খাঁকড়ে নিয়ে বললেন, শুভ হোক, মঙ্গল হোক। ভবানী বক্সির চেয়ারটা টেনে গুরুদেবের মুখোমুখি বসলেন। বললেন, মঙ্গল আর হচ্ছে কোথায়? তা গুরুদেব, শুনলাম আপনার যজমান আপনাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিল, হুমকি দিয়েছিল নাকি? গুরুদেব এবারে চোখ গোল গোল করে বললেন, পাপ পাপ, মানুষের পাপের ঘরা পূর্ণ হলে মৃত্যু আসে, বিনাশকালে বুদ্ধিনাশ। লোকেশ্বরের পাপের ঘরা পূর্ণ হয়েছিল। মাথা নাড়লেন বক্সি। বললেন, হ্যাঁ তা তো ঠিক, কিন্তু এখন যখন আপনার যজমানই নেই, আর এখানে থেকে করবেনটা কি? লোকেশ্বরের পাপের প্রতিকার করতে হবে, যজ্ঞ করতে হবে, নইলে ওর আত্মা স্বর্গ আর মর্তের মাঝখানে ত্রিশঙ্কু অবস্থায় রয়ে যাবে যুগের পর যুগ। মুক্তি হবে না ওর। শত হলেও আমার শিষ্য ছিল লোকেশ্বর। শ্যামলী ঘরে ঢুকে তিনজনের জন্য 3টে চায়ের কাপ রেখে গেল। গুরুদেব নিজের কাপটা তুলে 2 হাতে চুমুক দিয়ে চা খেতে লাগলেন। বক্সি বললেন, আপনার কাউকে সন্দেহ হয়? বলছি, আপনার কাউকে সন্দেহ হয়? কে খুন করতে পারে লোকেশ্বর সিংহকে? খুন? না না, লোকেশ্বর তার পাপের প্রায়শ্চিত্ত করেছে। যেই খুন করে থাকুক, সে তো ঈশ্বরের নির্দেশ পালন করেছে মাত্র। সেটা আপনিও তো হতে পারেন। কে? পারেন না? ভীষণ ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলেন বক্সি। আমি? কাপ থেকে মুখ তুলে বললেন গুরুদেব। কয়েক মুহূর্ত বক্সির মুখের দিকে তাকিয়ে থেকে আবার কাপে চুমুক দিয়ে বললেন, আমার কিসের দায়? বক্সি হাসলেন, বললেন, এই যে ধরুন, লোকেশ্বর সিংহ বেঁচে থাকলে আপনাকে এখান থেকে পাত্তাড়ি গোটাতে হতো,
এখন দিব্যি পুজো যজ্ঞ করার নামে এই বাড়িতে ঘাঁটি গেড়ে বসে থাকতে পারবেন এমন প্রাসাদ থাকতে হরিদ্বারের আশ্রমে কে থাকে? হ্যাঁ। গুরুদেব খালি কাপটা রাখলেন টেবিলের উপর, তারপর খিক খিক করে হেসে বললেন, ধুর, এখানে থাকার হলে লোকেশ্বরকে খুন করার দরকার ছিল না আমার। শুনুন মশাই, লোকেশ্বরের সাধ্য ছিল না আমাকে এই বাড়ি থেকে তাড়ায়। চাইলে আমি সারা জীবন এই বাড়িতে পায়ের ওপর পা তুলে বসে খেতে পারি, বুঝেছেন? উঠে দাঁড়ালেন গুরুদেব, বললেন, আমার ধ্যানের সময় হলো, আসছি আমি। আর কিছু জানতে চান? জানার তো অনেক কিছুই আছে, সেসব আমি সময় মতো জেনে নেব। আপাতত তদন্ত শেষ না হওয়া অবধি এ বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। সে আপনি না বললেও যাব না। গুরুদেব ভেতরে চলে যেতে ভবানী বক্সী আর গদাধর নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করলেন। গদাধর এগিয়ে এসে গুরুদেবের চায়ের কাপটা তুলে নিয়ে একটা প্যাকেটে ঢুকিয়ে নিল। তিন দিন পেরিয়ে গেছে। এই দুদিনে পরিস্থিতিতে সামান্য কিছু বদল দেখা গেল, যার মধ্যে চন্দন ও মদনের ব্যবহারের পরিবর্তন বেশ উল্লেখযোগ্য। কাকার মৃত্যুর পরে দুজনের মধ্যে যে সিংহ শাবক জেগে উঠেছিল, সে আবার কম্বল মুড়ে শীত ঘুম দিয়েছে। লোকেশ্বরের শূন্য সিংহাসনে সুজা নিজের অধিকার কায়েম করার পথে অনেকটাই এগিয়েছে বলে মনে হলো। আর সত্যি বলতে সেটাই স্বাভাবিক, প্রকৃতি কোনো শূন্যস্থান রাখে না। কিন্তু গোলটা বাঁধল অন্য জায়গায়। চতুর্থ দিন সকালে খবর মিলল গুরুদেব অন্তর্হিত হয়েছেন। খবরটা বক্সিকে জানাতে গিয়ে গদাধর দেখল বক্সি ফোনে কারো সঙ্গে কথা বলছে। ফোনটা রাখতেই গদাধর গুরুদেবের অন্তর্ধানের খবর তাকে দিল। বক্সি খবরটা শুনে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটা তো হওয়ারই ছিল। যাকে বেশি দূরে যেতে পারবো না এক রাতে, ভুলটা আমারই। সাক্ষীকে বাঘের গুহায় ফেলে এসেছিলাম। সাক্ষী? হ্যাঁ, সাক্ষী। বেশ একটু অন্যমনস্কভাবে কথাটা বললেন বক্সি। গুরুদেবের ফিঙ্গারপ্রিন্টসের রিপোর্ট এসেছে। ক্রাইম রেকর্ড আছে? সহজ জিজ্ঞেস করলেন গদাধর। আছে, তবে ছোটখাটো। সেও অনেক পুরনো। সেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো লোকটার আসল পরিচয়। আসল পরিচয়? কে লোকটা? চলো, যেতে যেতে বলছি। এক খবরের মাধ্যমে বক্সির খোঁজ মিলল মোহনপুরের সীমানার বাইরে এক সস্তার লজে গা ঢাকা দিয়েছিলেন গুরুদেব বেদানন্দ। বক্সি বাহিনী যখন সেখানে উপস্থিত হলো, তখন তিনি খালি গায়ে লুঙ্গি পরে চৌকিতে হাত পা ছড়িয়ে মুখ হাঁ করে ঘুমোচ্ছিলেন। জেগে উঠে সামনে পুলিশ দেখে একেবারে হাউমাউ করে কেঁদে উঠলেন। আমি কিছু জানি না, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। কিচ্ছু দাবি করব না, কিচ্ছু চাইব না। তাহলে সম্পত্তির আশা ছেড়েই দিলেন সুজার ভয়ে? কি নামে আপনাকে ডাকি বলুন তো? গুরুদেব নাকি যজ্ঞেশ্বর সিংহ? কোন নামে? গুরুদেব মাথা নিচু করে ফোঁপাতে লাগলেন, বললেন, বিশ্বাস করুন, আমি দাদাকে মানিনি। এত বছর গা ঢাকা দেওয়ার পরে ফিরে এসেছিলেন কেন? ব্ল্যাকমেল করতে? ব্ল্যাকমেল না, কিন্তু দাদার সম্পত্তি তো আমারও ভাগ আছে, বলুন নেই? আর এত বছর ধরে দাদার গোপন কুকর্মের কথা আমি গোপন রেখেছি, তার একটা দাম নেই। এখানে দাদা রাজার হালে দিন কাটাচ্ছে, আর আমি তার নিজের ভাই হয়েও আমার একটা স্থায়ী আশ্রয় অবধি নেই। আপনি তাহলে গুরু টুরু নন? হরিদ্বারে এক গুরুদেবের আশ্রমে ছিলাম অনেক বছর, কিন্তু আর চেলাগিরি করতে ভালো লাগছিল না।
আশ্রমের কিছু টাকা পয়সা চুরি করে পালিয়ে রাজস্থানে গিয়ে গা ঢাকা দিয়েছিলাম কয়েক বছর। সেই টাকাও ফুরিয়ে গেল। তারপর ঘুরে ঘুরে বেড়াচ্ছি সাধুর ভেগ ধরে। জানেনই তো এদেশে গেরুয়া ধারণ করলে ভেগ মিলেই যায়। তারপর মনে হলো আমি কেন লুকিয়ে বেড়াবো? আমি তো কোনো অপরাধ করিনি, দাদা করেছে। সব অপরাধের সাক্ষী আমি। পুলিশকে সব জানালে দাদার ফাঁসি হবে। সেই গোপনীয়তার মূল্য দাদা চোকাবে না কেন? তাই মোহনপুরে চলে এলেন? মাথা নেড়ে বলল যোগেশ্বর। হ্যাঁ, দাদাকে বলেছিলাম দাদার সম্পত্তির কিছু অংশ আমাকে লিখে দিতে। আমার অংশ নিয়ে চলে যেতাম আমি, মোহনপুরে থাকতাম না। আপনার দাদা তাতে রাজি হননি, আপনাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন, তাই তো? হুমকি টুমকিও বোধহয় দেন, তাই খুন করলেন তাকে? যোগেশ্বর ওরফে গুরুদেব হাত তুলে বললেন, না না, বিশ্বাস করুন, আমি খুন করিনি। দাদাকে খুন করার সাহস থাকলে অনেকদিন আগেই করতাম। সেদিনও রাতের অন্ধকারে পালিয়েছিলাম, এবারেও চলে যেতাম। এখানে থেকে দাদার হাতে খুন হওয়ার চেয়ে তীর্থে তীর্থে সাধু সেজে ভিক্ষা করলে প্রাণে বেঁচে যেতাম। কিন্তু তার আগেই আপনার দাদাকে খুন হতে হলো, তাই তো? এবার বলুন তো, খুনটা কে করলো? জানতে চাইল বক্সি। যোগেশ্বরের চোয়াল শক্ত হলো, বলল, আমি জানি না, তবে আন্দাজ করতে পারি। কে? রুজা, দাদার ক্রাইমের পার্টনার। দাদার সম্পত্তি এই মোহনপুরের এই বিশাল রাজত্বের উপর শকুনের মতো ওত পেতে বসেছিল শয়তানটা। ও আমাকে চিনে ফেলেছিল, ভয় পেয়েছিল আমি যদি মুখ খুলি তাহলে দাদা ধরা পড়ে যাবে। এখানে দাদার প্রতিপত্তি শেষ হয়ে গেলে ওরও আর পাওয়ার মতো কিছু থাকবে না, উপরন্তু ওকেও জেলে যেতে হবে। তাই দাদাকে সরিয়ে দিল। সবই তো বুঝলাম যোগেশ্বর বাবু, কিন্তু আসল গল্পটা এবার বলুন তো, কি সেই ঘটনা যাকে চাপা দেওয়ার জন্য এত কাণ্ড? কাহিনী স্কোপে আজ আপনারা শুনছেন সুলেখিকা সমজা দাসের লেখা গল্প গেম প্ল্যান। কেমন লাগছে গল্পটি কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শুনতে থাকুন গল্পের পরবর্তী অংশ। আমরা 3 ভাই ছিলাম। আসানসোলে এক বস্তিতে জন্মেছি, বড় হয়েছে। বড়দা আমাদের থেকে অনেকটাই বড়। অল্প বয়সে রেলে কাটা পড়ে দাদা মারা গেছে। চন্দন আর মন্দন বড়দার ছেলে। দাদা মানে লোকেশ্বর ছোট থেকেই ডাকাবুকো ছিল। গায়ে অসুরের শক্তি, তেমনি সাহস। একটু বড় হতে না হতেই নানা রকম দুষ্কর্মে হাত পাকাতে শুরু করেছিল। ওয়াগন ভাঙা থেকে কয়লা পাচার, সবেতেই দাদা ছিল 1 নম্বর। অল্প বয়সেই দাদা বেশ টাকা পয়সা জমিয়ে ফেলেছিল। এরপর একটা ডাকাতির কেসে ফেসে দাদা আমাকে নিয়ে পালিয়ে এলো এই মোহনপুরে। পরে দাদা মারা যাওয়ার পর চন্দন আর মন্দনকেও নিয়ে এসেছিল। দাদার শ্বশুর এই মোহনপুরে খুব ধনী লোক ছিলেন। তখন অবশ্য তিনি দাদার শ্বশুর ছিলেন না। তার কাজেই কাজ নেই দাদা। কয়েক বছর ভালোই চলল। বৌদি তখন কলকাতায় থেকে কলেজে পড়ত। তারপর একদিন দাদার শ্বশুর মারা গেলেন। লোকে জানলো হার্ট অ্যাটাক। আমি জানতাম ওটা ছিল খুন। দাদা খুন করেছিল ওকে। বৌদিকে এই বাড়িতে আটকে রেখে জোর করে বিয়ে করেছিল। বৌদি ছিল যেমন ভালো মানুষ তেমনি সুন্দরী। আমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেনি। মা মরা ছোট্ট বঞ্জিটাকে বুকে জড়িয়ে রাখত। বিয়ের 1 বছরের মাথায় বৌদির মরা বাচ্চা জন্মালো। মন তো আগেই ভেঙে চুরে গেছিল, এবার বৌদির শরীরও ভাঙতে শুরু করল। বৌদিকে দেখাশোনার জন্য আসানসোলের বস্তি থেকে কামিনীকে এনে এই বাড়িতে তুলল দাদা। আমরা আসানসোলে থাকার সময় থেকেই কামিনীর সঙ্গে ভাবসাব ছিল দাদার। ওর দাদার ইলেকট্রিক্যাল গুডসের দোকান ছিল। কামিনী ছোট থেকেই ছিল খুব ডাকাবুকো মেয়ে। দাদার দোকানে বসতো,
কাজকর্মও করত। বৌদি অসুস্থ হতেই কামিনী এসে এই বাড়িতে ঢুকলো কাল নাগিনী হয়ে। তারপর থেকে বৌদির উপর শুরু হলো আরো বেশি অত্যাচার। আচ্ছা, আপনার বৌদি পালানোর চেষ্টা করেননি কেন? কেন পুলিশের কাছে গেলেন না? চেষ্টা করেননি, অনেকবার করেছেন। বৌদি ওই বাড়িতে আসলে বন্দি ছিল, খুব খাদ্য। আমার হাতে পায়ে ধরে বলতো তাকে যেতে দিতে। তারপর বলুন। জানেন, বিয়ের আগে কলকাতায় বৌদির কোনো ভালোবাসার লোক ছিল। কেউ জানতো না, আমি জানতাম। বৌদি আমাকে চিঠি দিয়ে বলেছিল পোস্ট করে দিতে। আমি দিয়েও ছিলাম দুবার লুকিয়ে, কিন্তু শেষবার আর পারলাম না। পোস্ট করেছিলাম, কিন্তু পোস্ট অফিসের লোকেরা দাদাকে সেই চিঠি দিয়ে দেয়। তারপর সেই রাতেই দাদা বৌদিকে মুখে বালিশ চাপা দিয়ে খুন করে ফেলল। বৌদির সেই লাভারকেও কলকাতায় লোক লাগিয়ে খুন করায় দাদা। খুন? হ্যাঁ স্যার। বউ খুন, লাভার খুন, সম্পত্তি লোকেশ্বরের। বাহ, কি নাম ছিল সেই লাভারের? নাম জানি না স্যার, শিয়ালদায় একটা হোস্টেলের ঠিকানায় চিঠি ছিল। সেই জন্যই খুন? হ্যাঁ, বৌদি লোকটাকে চিঠিতে লিখেছিল তাকে ওই বাড়ি থেকে বের করে নিয়ে যেতে। বৌদি চলে গেলে এই সম্পত্তি দাদার হাতছাড়া হয়ে যেত। আমার চোখের সামনে দাদা আর সুজা মিলে বৌদির ডেড বডিটাকে রাতের অন্ধকারে নিয়ে শ্মশানে পুড়িয়ে দিচ্ছিল। কেউ কেউ কিচ্ছু টু শব্দ করার সাহস পায়নি। আমি কিন্তু প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম পুলিশকে সব জানাবো, তাতে দাদা আমাকেও খুন করার ভয় দেখায়। আমি মোহনপুর ছেড়ে পালিয়ে যাই। সেদিনের পর থেকে সেই প্রথম এত বছর পরে আমি এখানে ফিরলাম। দাদা পাপ করেছিল, যে এই পাপেরই শাস্তি ভোগ করছে। দাদার জন্য আমার বিন্দু মাত্র দুঃখ নেই, কিন্তু ওই সুজাটাকে ছাড়বেন না। দাদা যখন বৌদির মুখ বালিশ দিয়ে চেপে ধরেছিল, তখন সুজা বৌদির হাত ধরে রেখেছিল। কামিনীও ছিল ওদের সঙ্গে। সব দেখেছি আমি, সব। সেই কথাগুলো পুলিশকে না জানিয়ে পালিয়ে গেলেন কেন? এত ভীরু কেন আপনি? দাঁতে দাঁত চেপে জিজ্ঞাসা করল ভবানী বক্সী। যোগেশ্বর ক্লান্ত চোখ তুলে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনার কি মনে হয় এতদিন ধরে তো এই মোহনপুর থানায় চাকরি করছেন, পুলিশকে জানালে আজ আমি বেঁচে থাকতাম? এত বড় ক্রাইমের সাক্ষী হওয়ার পরেও দাদা সুজা আপনার আমাকে বাঁচিয়ে রাখতেন। ভুলে যাবেন না, লোকেশ্বর সিংহ নিজের অপরাধের কোনো প্রমাণ ছাড়ে না। স্যার, যা বুঝলাম, বাইরের লোকের কথা যদি ছেড়েও দিই, এই বাড়িতে একমাত্র কামিনী ছাড়া সকলের কাছেই লোকেশ্বরকে খুন করার মোটিভ ছিল। কিন্তু সুযোগ ছিল কি? সুযোগ তো একমাত্র সুজার কাছেই ছিল। আর একজনের কাছেও ছিল। গদাধর একটু অবাক হয়ে বক্সির মুখের দিকে তাকালো। আজ লোকেশ্বর সিংহের বাড়ির বসার ঘরে সকলে জমায়েত হয়েছে। বাড়ির বাইরেটা পুলিশে পুলিশে ছয়লাভ। ঘরের ভিতরেও সকলের মুখের রেখাতেই কম বেশি উত্তেজনা, দুশ্চিন্তা আর আতঙ্ক দানা বেঁধেছে। ভবানী বক্সী গলাটা খাঁকড়ে নিয়ে বললেন, সময় নষ্ট না করে শুরু করা যাক। কেউ কোনো কথা বলল না। বক্সী কামিনীর দিকে ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা কামিনী, আপনি তো ইলেকট্রিকের কাজ ভালোই জানেন, তাই না? কামিনীর মুখে বিপুল বিস্ময়। আমি? অস্বীকার করার চেষ্টা করে লাভ নেই। আসানসোলে আপনার দাদার কাছে খবর নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন লেখাপড়া তেমন না জানলেও ইলেকট্রিক্যাল কাজে আপনার প্রতিভাটা জন্মগত। আমি? হ্যাঁ, আপনি। সেদিন সুজা খান জানিয়েছিল যে লোকেশ্বর সিংহর ঘরে ঢোকার সুযোগ একমাত্র তার কাছে ছিল, কিন্তু বলেনি যে সেই ঘরে আপনিও যেতেন।
রাতে তো যেতেনই, দিনেও রোজ যেতেন ঘর পরিষ্কার করতে। কে, তাই তো? হ্যাঁ যেতাম, তাতে কি প্রমাণ হয় আমি খুন করেছি? কেন কেন আমি খুন করব? বেশ তেরিয়া কণ্ঠে বলল কামিনী। কারণ লোকেশ্বরের বয়স হয়েছিল, আর আপনার ইচ্ছে হয়েছিল শক্ত খুঁটিতে নৌকো বাঁধার, তাই। মানে? মানেটা খুব সহজ। সেদিন সুজার সঙ্গে কথা বলার পরই আমার সন্দেহ হয়। সুজা আমাদের জানিয়েছিল যে লোকেশ্বরের ঘরে সে ছাড়া আর কারো অ্যাক্সেস ছিল না। তাই যদি হয় তবে ঘর পরিষ্কার করতো কে? লোকেশ্বর বা সুজা নিশ্চয়ই নয়। আর তাছাড়া লোকেশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক কারো অজ্ঞাত নয়। সুতরাং ওই ঘরে যে আপনি যাবেন সেটা খুব স্বাভাবিক। তখনই মনে হলো, তাহলে সেই কথাটা সুজা খান আমাদের কাছে কেন লুকালো? আমি কিছু করিনি। করেছেন করেছেন। আমার কাছে খবর আছে প্রায় বছর খানেক ধরে সুজার সঙ্গে আপনার সম্পর্কের সমীকরণটা ক্রমশ বদলাচ্ছিল। কামিনী জ্বলন্ত দৃষ্টিতে শ্যামলীর দিকে তাকালো। শ্যামলী সন্ত্রস্ত মুখে মাথা নিচু করল। শ্যামলীকে ভয় দেখিয়ে লাভ নেই। আপনি বুঝেছিলেন লোকেশ্বরের নজর শ্যামলীর দিকে ঘুরেছে। ওর বয়স কম হলেও আপনার মতো ছলা কলাও জানে না। আপনি সুজাকে প্রেমের ফাঁদে ফেলে নিজের দিকে আকর্ষণ করলেন, আর প্রভু ভক্ত সুজা খান আপনার প্রেমে পতঙ্গের মতো ঝাঁপ দিয়ে এতদিনের অন্নদাতাকে ঠকাতে একবারও দ্বিধা করল না। সুজা চেঁচিয়ে উঠল এবার, বলল, আমি খুন করিনি সাহেবকে, কামিনী করেছে, কামিনী। আমি এসব কিছুই জানতাম না, ওরই পরিকল্পনা ছিল সাহেবকে সরিয়ে দেওয়ার। আমাকে অনেকবার বলেছে, আমি রাজি হইনি। এবার কামিনী ততোধিক জোরে চিৎকার করে উঠল, মিথ্যে কথা! আমি কেন খুন করব? আমি লোকেশ্বরের রানী ছিলাম। ওই শ্যামলীর শরীরে আছে কি? হ্যাঁ, লোকেশ্বরের মতো রাক্ষসের খিদে মেটানোর সামর্থ্য আছে ওর? ওসব লোকেশ্বরের দুদিনের নেশা। নেশা কেটে গেলে বউয়ের মতো ওকেও। ঠান্ডা গলায় বক্সি জিজ্ঞাসা করলেন। সুজা আর কামিনী দৃষ্টি বিনিময় করল। দুজনেই মাথা নিচু করে চুপ করে রইল। বক্সি বললেন, ওকেও খুন করে বডি পুড়িয়ে দিত, ঠিক যেমনটা আপনারা সকলে মিলে ওর মাসিকে মানে লোকেশ্বর সিংহের স্ত্রী কল্যাণী দেবীর সঙ্গে করেছিলেন। মানুষ খুন করতে আপনাদের হাত কাঁপে না। কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, আছে প্রমাণ? গর্জে উঠল সুজা খান। আছে 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 আছে। যজ্ঞেশ্বর কোর্টে সাক্ষী দেবে কিভাবে কল্যাণী দেবীকে খুন করেছিলেন আপনারা। লোকেশ্বরের ঘরে আলার্ম সুইচেও কামিনীর ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। অনেক পাপ করেছেন আপনারা, অনেক। লোকেশ্বর সিংহ শাস্তি পেয়ে গেছে, এবার আপনাদের পালা। কামিনী হাও মাও করে প্রতিবাদ করার চেষ্টা করল, কিন্তু কান্নার দমকে কথা হারিয়ে গেল তার। ঘড়ির কাঁটায় রাত 1:30 বাজে। মোহনপুর আজ ঘন অন্ধকারে ডুবে আছে। হিমের রাতে বাতাসে শিরশিরে ভাব, কিন্তু ভবানী বক্সির একটুও শীত করছে না। রাতে তার ঘুম হয় না। প্রায় রোজই ভোর অবধি বসে মদ্যপান করে থাকেন তিনি, কিন্তু আজ আর মদ খেতে ইচ্ছে করছে না। আজকের রাতটা তিনি জেগে থাকতে চান, সাফল্যটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে চান সারা রাত ধরে। এই নেশার কাছে মদের নেশা লাগে না। দরজায় ঠক ঠক করে শব্দ শুনে তিনি উঠে দাঁড়ালেন। দরজা খুলে সরে দাঁড়ালেন। আপাত মস্তক চাদরে ঢাকা এক আগন্তুক ঝড়ের মতো ভেতরে প্রবেশ করল। ভবানী বক্সির বুকে আছড়ে পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল।
ভবানী তার মাথায় হাত বুলিয়ে স্নেহার্ত কণ্ঠে বললেন, কাঁদিস না মা, এত বছর ধরে অনেক কেঁদেছিস, আজ তো উদযাপনের দিন, কাঁদিস না। মাথা তুলে ভবানীর মুখের দিকে তাকালো শ্যামলী। চোখের কুলে কুলে তার অশ্রু টলটল করছে। ধরা গলায় বলল, সবই হলো, কিন্তু খুব দেরি হয়ে গেল কাকাবাবু। সেই ছোটবেলায় মাসিকে খুন হতে নিজের চোখে দেখেছি। এতগুলো বছর ধরে দাঁতে দাঁত চিপে এই বাড়িতে কাটিয়েছি প্রতিশোধ নেব বলে, কিন্তু কিন্তু পারিনি। আপনি এখানে না এলে পারতামও না। দীর্ঘ শ্বাস ফেললেন ভবানীও। বললেন, আমাকে যে আসতেই হতো রে, কল্যাণীকে কথা দিয়েছিলাম ওকে উদ্ধার করব, পারিনি। আমাকে খুন করতে ওরা শিয়ালদার হোস্টেলে লোক পাঠিয়েছিল। ওদের লোক ভুল করে আমার রুমমেট ছেলেটাকে খুন করে। গরিব বাবা মায়ের একমাত্র ছেলে ছিল জানিস, লেখাপড়ায় ভালো ছিল, হোস্টেলে থেকে কলেজে পড়তো। ছুরি দিয়ে ফালা ফালা করে দিয়েছিল ওর শরীরটা। শ্যামলী বিছানায় বসল, বলল, আপনার জন্যই আজ আজ মাসি ন্যায় পেল। ভবানী হাসলেন, বললেন, আমি কিছুই করিনি। আমি তো এতগুলো বছর চেষ্টা করেও লোকেশ্বরকে খুন করতে পারিনি, অনেক চেষ্টা করেও সুযোগ পাইনি। আসল কাজটা তো তুই করেছিস। রোজ রাতে ওই বাঘের গুহা থেকে সাহস করে বেরিয়ে না এলে আমি তোকে ইলেকট্রিকের কাজ কিভাবে শেখাতাম। আর আমি না হয় শিখিয়েছি, কিন্তু আসল কাজটা তো তোকেই করতে হয়েছে। শ্যামলীও ফিকে হাসল, বলল, কামিনীদি ঘরের কাজকর্ম করতে পছন্দ করতো না। প্রায়ই ওই ঘর পরিষ্কার করার জন্য অ্যাক্সেস কার্ড দিত আমাকে। অবশ্য সেই কথা কাউকে জানানো বারণ ছিল। সেই সুযোগটুকু পেয়েছিলাম বলে আপনার শেখানো নিয়ম মেনে সার্কিটের অ্যাম্পিয়ারেজ বাড়িয়ে খোলা তার জুড়ে দিয়েছিলাম সুইচে। আর আপনার রেকর্ড করা ভয়েস রেকর্ডটাও খাটের তলায় রেখে দিয়েছিলাম টাইমার সেট করে। জানতাম অন্ধকারে হুমকি শুনে অ্যালার্মে হাত দেবেই লোকেশ্বর। বক্সি বাচ্চাদের মতো হেসে উঠলেন, বললেন, পরদিন সকালে ঘরে ঢুকে এই ভিড়ের মধ্যেও রেকর্ডার সরিয়ে ফেলেছিলাম আমি। ওরা কেউ টের পায়নি। লোকেশ্বর ওর শাস্তি পেয়ে গেছে শ্যামলী, বাকি দুজনও ওদের অপরাধের শাস্তি পাবেই। ওদের ফাঁসির দড়ি অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। হ্যাঁ, আমার। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে। বাংলা তথা বিশ্ব সাহিত্যের নবীন ও প্রবীণ লেখকদের ব্যতিক্রমী লেখা নিয়ে আমরা নিয়মিত আসছি এই চ্যানেলে। আপনাদের প্রিয় কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে। আজকের পর্ব পাঠে শুভঙ্কর, ভবানী ও লোকেশ্বর সিংহ কৌশিক, সুজা রক্তিম, কামিনী বর্ণালী, গদাধর অর্পণ, গুরুদেব রূপঙ্কর, শ্যামলী পিয়ালি, সূত্রধর সৌম্য, মূল রচনা সমজা দাস, স্ক্রিপ্ট দ্য ইঙ্ক পোর্টাল, পরিচালনা সুশ্রেক, কভার রৌনক, গ্রাফিক্স ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময়ে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।
তাই আরও ভালো ভালো গল্প শুনতে দেরি না করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কাহিনীস্কোপ, গল্পের বায়োস্কোপ।